পুলিশের বিরুদ্ধে। নারায়ণগঞ্জে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ আওয়ামী লীগ বিএনপির। অবশেষে স্থগিত উত্তরাঞ্চলের ট্রাক ধর্মঘট, দুদিনের পরিবহন সংকটে ক্ষতির শিকার সবজি চাষিরা। কারখানায় দগ্ধ ৩ শিশুর অবস্থা সংকটাপন্ন, চিকিৎসায় খরচ নিয়ে চিন্তায় দরিদ্র পরিবারগুলো। রাখাইন রাজ্যে রোহিঙ্গা দূত কফি আনান, সেনা অভিযান বন্ধে মিয়ানমারের প্রতি চীনের আহ্বান। চলুন দর্শক, এবার জেনে নেই আজকের কিছু জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই আমাদের সাথে রয়েছে প্রথম আলো। প্রথম আলো বলছে, আদালতকে অগ্রাহ্য করেই জেলা পরিষদ নির্বাচন। সমকাল বলছে, আঞ্চলিক ইস্যু নিয়ে ব্যস্ত স্থায়ী কমিটি। কালের কণ্ঠ বলছে, কৃষি বিদায় দিয়ে নগরমুখী শ্রমিক। এছাড়াও রয়েছে আরো একটি হেডলাইন, যে নৌকায় বিজেপির গুলি, নাফ নদে ৪৩ লাশ। দৈনিক ইত্তেফাক, শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা। যুগান্তর, ৪৯% মানুষ এখনো নিরক্ষর। গণসাক্ষরতা অভিযানের নতুন সমীক্ষায় এটা বলা হয়েছে। সকালের খবর বলছে, পুলিশের অপরাধ প্রবণতা। ভোরের পাতা, জোটে থাকলেও ভোটে নেই। দৈনিক জনকণ্ঠ, তিস্তার জট খুলছে, প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের আশার আলো। ভোরের কাগজ বলছে, ধোলাইখালের যন্ত্র কৌশল। এছাড়াও আরো একটি হেডলাইন হচ্ছে, বাঙালি ও বাংলাদেশ কখনো হার মানে না। বাংলাদেশ প্রতিদিন বলছে, সোর্সে জিয়ার মাজার। দৈনিক সোনালী সংবাদ, ঢাকার বাইরের পত্রিকাগুলো সংবাদ আমরা দেখব। শুরুতে রয়েছে আমাদের সাথে দৈনিক সোনালী সংবাদ বলছে, রক্ষক যখন ভক্ষক, 2 র্যাব সদস্য সহ 3 জনের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ। সাঙ্গু, নির্বাচনের আগেই 5 প্রার্থীর জয়ী। দৈনিক সবুজ সিলেট বলছে যে, রোহিঙ্গাদের জন্য সিলেটে এক কাতারে আওয়ামী লীগ, বিএনপি ও হেফাজত নেতারা। এছাড়াও বলা হয়েছে, সিলেটের চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়ন দিলেন যারা। দৈনিক রংপুর চিত্র, লাশের গন্ধে ভারী রাখাইনের আকাশ। বিট চট্টগ্রাম মঞ্চ, বাকুলিয়া সৈয়দ শাহ রোডে প্রতিদিনই ঘটছে খুন খারাপি। গ্রামের কাগজ বলছে, খতিয়ে দেখা হচ্ছে অবহেলা না ষড়যন্ত্র। প্রধানমন্ত্রীর বিমানের যান্ত্রিক ত্রুটি নিয়ে এখানে বলা হয়েছে। বাংলার মানুষ বলছে, বাল্যবিবাহ নিরোধ আইন পাশ না করার আহ্বান। এছাড়াও বলা হয়েছে, বীর প্রতীক তারামন বিবি অসুস্থ হয়ে পড়েছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ঢাকার এবং ঢাকার বাইরের কিছু জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। প্রতিবন্ধী বিষয়ে সচেতনতার প্রসার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা এবং উন্নতি সাধন নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয়। এই প্রতিবন্ধী দিবসের আমাদের এই বিশেষ শিশুদের নিয়ে আজ আমরা কথা বলবো, বিশেষ মানুষদের নিয়ে কথা বলবো ৭১ সকালে। আর প্রতিবন্ধিতার প্রতিরক্ষায় এ নিয়ে কথা বলতে এসছেন আমাদের সাথে মাহবুবুর রহমান ভূঁইয়া, প্রতিবন্ধী বিষয়ক গবেষক। আপনাকে শুরুতে জানাচ্ছি অনেক অনেক শুভ সকাল এবং শুভেচ্ছা। দর্শক, আপনিও আমাদের সাথে আজকে আলোচনায় যোগ দিতে পারেন টিভি স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ডায়াল করে। আমি শুরুতে আপনার কাছে জানতে চাই, এই যে আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস, এবারের প্রতিপাদ্য বিষয় যেটা বলা হয়েছে যে টেকসই ভবিষ্যৎ গড়ি, 17টা লক্ষ্য অর্জন করি। এর মধ্যে 4 থেকে 5টি বোধ হয় হচ্ছে প্রতিবন্ধিতার সাথে সম্পৃক্ত।
সম্পৃক্ত, সেই 4 থেকে 5টি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই শুরুতেই। আজকে আসলে 3 ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। এটা 1992 সন থেকে সেটা পালিত হয়ে আসছে। আজকে আমরা মনে করি যে প্রতিবন্ধী মানুষের, প্রতিবন্ধী জনগোষ্ঠীর দুঃখজের গল্প শোনা হয়, তাদের স্বপ্ন, তাদের সম্ভাবনার কথা বলা হয় জাতীয় পর্যায় থেকে সকল পর্যায়ে। আজকে যে আমরা বলবো যেটা যে প্রতিপাদ্য বিষয়টি ঠিক করা হয়েছে, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। দ্যাট মিনস এর ব্যাকগ্রাউন্ডে যদি বলি 2015 সনে বিশ্ব সম্প্রদায় জাতিসংঘের নেতৃত্বে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, দ্যাট মিনস টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 2030 প্রণীত হয়েছে। এখানে 17টি লক্ষ্যকে সন্নিবেশিত করা হয়েছে। মূলত 5টা ছিল এজেন্ডা। একটা হচ্ছে যে পিপুল, প্ল্যানেট, প্রসপারিটি, পিচ অ্যান্ড পার্টনারশিপ। এই 5টার এজেন্ডাকে সামনে রেখে 17টি লক্ষ্য এবং 169টি ইন্ডিকেটরসকে সমন্বিত করে এই লক্ষ্যটা সেট আপ দেওয়া হয়েছে। তো এখানে মূলত আমরা বলি অনেক সময় প্রশ্ন করি, বিশ্লেষণের আগে আমি এটা বলতে চাই যে তাহলে কি প্রতিবন্ধী মানুষের যে অধিকার এবং উন্নয়নের কথা, সেটা কি 17টি লক্ষ্যে আদৌ প্রতিফলিত হয়েছে কিনা? দ্যাট মিনস প্রশ্নটা ছিল যে প্রতিবন্ধী মানুষের প্রত্যাশা এবং চাওয়াটা ছিল আরো গভীরতর, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে ততটুকু প্রতিফলিত হয়নি। যেটা আমি যেহেতু এই নিয়ে কাজ করছি, এই জন্য অনেক বিশ্ববিদ্যালয়ের অভিমত আমার মতেই পারে অনেকটা। তো এখানে 5টা বা 4টা বিষয়কে হাইলাইটিং করা হয়েছে। এটা এখানে মূলত হয়েছে শিক্ষা, অর্থাৎ গোল 4, 8, 10 এবং 11তে। 4-এ বলা হয়েছে যে শিক্ষা, 8 হচ্ছে কর্মসংস্থান, আর 10-এ হচ্ছে যে তাদের প্রতিবন্ধী মানুষের যে অসমতা দূরীকরণ, আর 11তে বলা হয়েছে যে প্রতিবন্ধী মানুষের নিরাপত্তা, প্রবেশাধিকার, এই বিষয়গুলো। আচ্ছা, আমরা এরপরে জানতে চাই যে প্রতি বছরে যে আন্তর্জাতিক যে প্রতিবন্ধী দিবসটি আমরা পালন করছি আন্তর্জাতিকভাবে, এর সম্পূর্ণ চিত্রটা আসলে কি? এই যে দিবসগুলো পালন করা হয় এবং প্রতিবারই এক একটি প্রতিপাদ্য বিষয় রয়েছে, এবারও যেমন একটি রয়েছে, এই প্রতিপাদ্য বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আসলে ফলো আপটা কেমন থাকে? আপনি নিজে একটি, যেহেতু আপনার একটি নিজস্ব সংস্থা রয়েছে, সেখানেও তাদের প্রতিবন্ধী বিশেষ মানুষদের আপনারা সেখানে সেবা দিয়ে থাকছেন, সবকিছু নিয়ে একটু জানতে চাই। এটা হচ্ছে যে প্রতিপাদ্য বিষয়টা যেটা সেট আপ দেওয়া থাকে বা প্রতিপাদ্য বিষয়টা নির্ধারিত করা হয়, এটা মূলত হচ্ছে যে একটা বছরের জন্য একটা কমিটমেন্ট। এটা সরকার বলি, আর প্রতিবন্ধী মানুষের কল্যাণে কিংবা অধিকার উন্নয়নে, সমন্বিত মর্যাদা সমন্বিতকরণে যে মানুষগুলো কাজ করছে, তাদের 1 বছর একটা কমিটমেন্ট হচ্ছে প্রতিপাদ্য বিষয়ে প্রতিফলিত হয়। একটা প্রাসঙ্গিকভাবে প্রশ্নটা আসে যে আসলে আজকের দিনে আমরা প্রতিবন্ধী মানুষের অধিকারের কথা বলছি, উন্নয়নের কথা বলছি, 17টি লক্ষ্য অর্জনের কথা বলছি, এটা আসলে পরবর্তী সময় ফলো আপ কতটুকু হয়? হ্যাঁ, নিঃসন্দেহে হয়। তবে সেটা নিবিড়তা কতটুকু হয়, প্রাসঙ্গিকভাবে কতটুকু হয়, কার্যকর কতটুকু হয়, সেটা একটা প্রশ্ন রয়ে যায়। কিন্তু ফলো আপ হয়, ফলো আপ অনেকাংশে হয়। আচ্ছা, প্রতি বছর বা আপনার যে প্রতিষ্ঠানটি রয়েছে, সেখানে কি দেখেন যে মানে প্রতিবন্ধী মানুষ যারা, আমরা যাদেরকে বলছি আমাদের বিশেষ মানুষ, বিশেষ বন্ধু, সেই বিশেষ বন্ধুরা আপনার ওখানে অ্যাডমিটেড হচ্ছে, সংখ্যাটা কত? মানে বাড়ছেই কি আসলে আমাদের এই প্রতিবন্ধিতা বিষয়গুলো? আচ্ছা, এই আপনার প্রশ্নের উত্তরটা যদি দিতে চাই, এটা ব্যাকগ্রাউন্ড আমার একটু যেতে হবে। আমি যে সংস্থাটা লিড দিচ্ছি সেটা হচ্ছে মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন। মূলত প্রতিবন্ধী মানুষের অধিকারের উন্নয়নের কথাই মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন বলে থাকে বা করে থাকে তাদের জন্য কাজ। টোটাল বিশ্বের চিত্রটা যদি আমরা আসি, টোটাল বিশ্বে 700 কোটি মানুষ, 1 বিলিয়ন, দ্যাট মিনস 100 কোটির অধিক মানুষ কিন্তু প্রতিবন্ধী, কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতার শিকার। এর মাঝে বাংলাদেশে 10% পিপুল, ওয়ার্ল্ড ব্যাংক বলছে 10% পিপুল প্রতিবন্ধিতার শিকার। দ্যাট মিনস সেই হিসাবে আসে 1,60,00,000 মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতার শিকার। এবং এই সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে কিনা প্রশ্ন হচ্ছে সেই জায়গায়। আমার মনে হচ্ছে যে তাহলে রিজনটা কি, প্রতিবন্ধী কেন হচ্ছে, সেই কারণটা যদি উদ্ঘাটন করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো প্রতিবন্ধী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে নাকি কমছে। মূলত 4টা কারণে প্রতিবন্ধিতার শিকার হয়। একটা হচ্ছে জন্মগত কারণে, জন্মের পরবর্তীতে অসুস্থতার কারণে, আরেকটা হচ্ছে যে ভুল চিকিৎসার কারণে এবং দুর্ঘটনার কারণে। এখন দেখেন ট্রেন্ড কি বলছে, যে জন্মগত প্রতিবন্ধিতা কেন হয়, এটা মূল 4টা রিজন থাকে। একটাই বলছে যে এই দারিদ্রতা,
প্রতিবন্ধিতা, অসচেতনতা এবং গর্ভকালীন মায়ের যে যত্ন নেওয়া দরকার এবং প্রসবকালীন এই সময়টার কারণে কিন্তু শেষের যে পয়েন্টে বলছেন যে গর্ভকালীন মায়ের যে সমস্যার জি, জি, ইয়েগুলো, সেটার কারণে বোধহয় বেশি আমাদের কি এটা একটা অংশ, যে যারা অংশ হলে এটার প্রভাবটা একটু বেশি। এটা হচ্ছে দারিদ্র জনগোষ্ঠীর মাঝে এই প্রভাবটা একটু, এবং অসচেতনতা সম্প্রদায়ের কাছে এই প্রবণতার সবচেয়ে বেশি। কারণ আমরা জানি দারিদ্রতা প্রতিবন্ধিতার একটা কিন্তু মূল কারণ। কারণ যে মানুষটা দরিদ্র সে কিন্তু পুষ্টিকর খাবার খেতে পারছে না, সে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে, সে গর্ভকালীন অবস্থায় একজন মায়ের কি ধরনের যত্ন নেওয়া প্রয়োজন সে কিন্তু অবহিত নয়। এটা নিরক্ষরতার কারণে হতে পারে, অসচেতনতার কারণে হতে পারে, যে কারণে জন্মগত প্রতিবন্ধিতা কিন্তু আমাদের দেশে এখন কিছুটা বৃদ্ধি পাচ্ছে, এবং অনেকাংশে আবার কিছু কিছু সার্ভেতে আসছে কমছে। কিন্তু মূল যে জায়গাটা বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে দুর্ঘটনা। দেখেন আপনি সড়ক দুর্ঘটনার কথা যদি বলি, যে প্রতি বছরই সড়ক দুর্ঘটনার কারণে প্রতিবন্ধী মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিভাবে? একটা স্ট্যাটিস্টিক্স যদি আপনাকে শেয়ার করি, যে যত মানুষ নিহত হয় এর 11% কিন্তু আহত হয়। প্রতি 11 জনের একজন কিন্তু পরবর্তী জীবনে প্রতিবন্ধিতার আক্রান্ত হচ্ছে বা প্রতিবন্ধিতার শিকার হচ্ছে। তার মানে সড়ক দুর্ঘটনাকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, এবং নিউট্রিশন যে কথাটা যেটা আসছে, পুষ্টি যদি আমরা সুনিশ্চিত করতে পারি, তাহলে আমার মনে হয় অনেকাংশে প্রতিবন্ধিতা প্রতিরোধ করা সম্ভব, বা তার বৃদ্ধিটাকে আমরা রোধ করতে পারবো। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক রয়েছে, ফোনটা নিয়ে এসে আবার আমরা আলোচনা করছি। হ্যালো। জি, শুভ সকাল। শুভ সকাল, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম সুমন, আমি কুমিল্লা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, প্রতিবন্ধী বা প্রতিবন্ধকতা নিয়ে আপনারা কথা হচ্ছেন, খুব ভালো লাগছে। কিন্তু আমার প্রশ্ন যেটা হচ্ছে, প্রতিবন্ধীদের বিষয়টা, ওদের স্বাস্থ্য ব্যবস্থা, ওদের সুব্যবস্থা, এই বিষয়ে সরকারি কোনো উদ্যোগ বা সরকারি হাসপাতাল আছে কিনা ওদের সহজভাবে স্বাস্থ্য ব্যবস্থার জন্য, বা মেডিকেল সার্ভিস কিভাবে কি করবে সেটা? জি, আপনি আমাদের সাথেই থাকুন। চমৎকার উনি যে প্রশ্নটা করেছেন, যে আমরা বলি যে 8 পিলার্স বলি, যে প্রতিবন্ধী মানুষের অধিকার এবং উন্নয়নের জন্য, তার অধিকার সুনিশ্চিত করার জন্য, তার কি একটা আমি বলবো যে প্রতিবন্ধী বান্ধব পরিবেশ সুনিশ্চিত করার জন্য যে 8 পিলার্স বলা হয়, এটার একটা ইম্পর্টেন্ট পিলার্স হচ্ছে স্বাস্থ্য। কারণ একটা জিনিস দেখবেন, একটা তথ্য দিই, যে প্রতিবন্ধী মানুষ যদি সে প্রতিবন্ধিতার শিকার হয়, পরবর্তী জীবনে দ্বিতীয়বার আবার প্রতিবন্ধী হয়। কি কারণে? যেমন সেফর বেটার বা লাইফ এক্সাম্পল, যেমন আমি ধরেন কিছুটা কাত হয়ে বা হয়ে হাঁটছি, কিন্তু ইনব্যালেন্স বডির কারণে পরবর্তীতে কিন্তু আমার আরেকটা প্রবলেম দেখা দিবে। যে দৃষ্টি প্রতিবন্ধী সে যখন হাঁটছে, কোনো না কোনো ভাবে সে কিন্তু অ্যাক্সিডেন্টের মুখোমুখি হচ্ছে, যে কারণে দেখা যায় পরবর্তীতে দ্বিতীয়বার আবার সে প্রতিবন্ধিতার শিকার হয়। এই জন্য বলছি যে হেলথ অ্যান্ড রিহ্যাবিলিটেশন দুইটাই আমরা বলছি, যে স্বাস্থ্য এবং পুনর্বাসন। স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। আমি বরাবরই বলে থাকি, যেমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তারপরে জেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইভেন প্রত্যেকটা জেলায় প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র বা চিকিৎসা কেন্দ্র কিন্তু আছে। প্রতিবন্ধিতা কিন্তু কিউরেবল না, বাট তাকে সরকারিভাবে উদ্যোগগুলো আছে, কিন্তু কতটুকু বাস্তবায়িত হচ্ছে সেই প্রশ্নটা কিন্তু থেকে যায়। আছে প্রতিটি জেলায় উপজেলায় আছে। হাসপাতাল প্রতিবন্ধীর উপর সরকারিভাবে কি? হ্যাঁ, প্রত্যেকটা জেলায় সরকারিভাবে একটা কল্যাণ কেন্দ্র আছে, যেমন বয়স্ক মানুষ, প্রতিবন্ধী মানুষ এবং নারীদের স্পেশাল কেয়ার দেওয়ার নির্দেশনা রয়েছে। বাট এখানেও ততটুকু প্রোভাইড করা হচ্ছে কিনা সার্ভিসটা প্রপারলি, দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চন হিয়ার। আরেকটা হচ্ছে, প্রতি জেলায় কিন্তু একটা প্রতিবন্ধীদের স্বাস্থ্য বা কল্যাণ কেন্দ্র আছে, পুনর্বাসন কেন্দ্র আছে রয়েছে। এটার মাধ্যমে প্রতিবন্ধীদের ফিজিওথেরাপি বলি, স্পিচ থেরাপি বলি, তাদের স্বাস্থ্যগত যে সমস্যাগুলো থাকে এটা সহনশীল মাত্রা নেওয়ার জন্য পদক্ষেপ সরকারের আছে। বাট এটা অতটুকু প্রচারিত নাই। আচ্ছা, সেখানে অনেকেই যাচ্ছে না, বা কেউ জানে, অনেকেই জানে না। আচ্ছা, তার মানে আমরা যেটা বলছি যে বেসরকারিভাবে আমাদের এই বিশেষ বন্ধুদের সেবার জায়গাগুলো বা চিকিৎসার জায়গাগুলোর সংখ্যাটা একটু বেশি। হ্যাঁ, সেবার জায়গাটা আছে, বাট আমি বলবো ততটুকু না, যতটুকু প্রয়োজন ততটুকু নেই। আরো প্রয়োজন, অবশ্যই আরো প্রয়োজন। এই বছরই বোধহয় প্রথম রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করছে বিভিন্ন মানে দেশের যে সফল
প্রতিবন্ধী ব্যক্তি অ্যাওয়ার্ড একটা ঘোষণা করা হয়েছে, যেটা দেয়া হবে। এবং আপনি একজন আমাদের বিশেষ বন্ধু এবং নিজে একজন সফল প্রতিবন্ধী কর্মী, সেই জায়গা থেকে আপনার সংস্থাটি আপনি দিয়েছেন। আপনার প্রবলেমগুলোর জায়গা থেকে আপনি নিজে সাকসেসের জায়গাটায় পৌঁছেছেন বলেই আপনি সেরকম একটি মানে প্রতিষ্ঠান দিয়ে অন্য বন্ধুদেরকে সেবা করছেন, বিশেষ বন্ধুদেরকে। এবং আপনার জেলা প্রশাসক আপনাকে সফল প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে মনোনয়নও দিয়েছেন। তো এই যে এবছর রাষ্ট্রীয়ভাবে দিবসটিতে অ্যাওয়ার্ডের ঘোষণা করা হয়েছে, এই বিষয়টি আপনি কেমন ভাবে দেখছেন? চমৎকার। এই বছর প্রথম আমি বলবো যে স্বাধীনতার পরবর্তী এই 45 ইয়ার্স ক্রস করেছে বর্তমান সরকার। আমি বরাবরই বলি যে নিঃসন্দেহে এটা প্রতিবন্ধী বান্ধব সরকার। বর্তমান প্রধানমন্ত্রী এই বছর প্রথম একটা মহতী উদ্যোগ গ্রহণ করেছে। আমি মনে করি এটার তাৎপর্য এবং গুরুত্ব যে কতটুকু সেটা আমি বলে শেষ করতে পারবো না। একটা জিনিস দেখেন যে এই বছর প্রথম 3টা অ্যাওয়ার্ড প্রবর্তন করতে যাচ্ছেন। একটা হচ্ছে সফল প্রতিবন্ধী ব্যক্তি, দেশ সেরা সফল প্রতিবন্ধী ব্যক্তি এটা, এবং আমি বলবো যে প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত সেরা সংগঠন এবং প্রতিবন্ধী মানুষের কল্যাণে যারা কাজ করছে, সে প্রতিবন্ধী মানুষ হোক অপ্রতিবন্ধী মানুষ হোক, তাদের শ্রেষ্ঠ সমাজসেবক, এই 3টা অ্যাওয়ার্ড প্রবর্তন করেছেন। এটা মূল্যায়ন যদি আমি করি বলবো, দেখেন এটা যখন ঘোষণা হয়েছে, সার্কুলেট হয়েছে, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জেলা থেকে, উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ে আমরা 3টি বিষয়ের মধ্যে একটি জানলাম, বাকি দুটো জানবো। একজন দর্শকের ফোন আছে, সেটা নিয়ে এসে। হ্যালো, আমি তুষার বলছি যাত্রাবাড়ি থেকে। জি, আমার কোশ্চেন হলো, সরকার প্রতিবন্ধীদের প্রতিষ্ঠার জন্য এখন নির্দিষ্ট কোনো প্ল্যান আছে কিনা? আচ্ছা, জি, আমাদের সাথেই থাকুন তুষার। ওনার প্রশ্নটা উত্তরটা আগে দিয়ে দিতে চাচ্ছি। অবশ্যই, নিঃসন্দেহে সরকার একটা প্ল্যান আছে। সরকারের চমৎকার যেটা আমি বলবো, যেটা একটা সবচেয়ে অ্যাচিভমেন্ট আমাদের বলবো, যে সরকার একটা আইন পাশ করেছে। সরকার 2007 সালে যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সনদ, সেটা রেকটিফাই করেছে, অনুসমর্থন দিয়েছে। এই সমর্থনের আলোকে সরকার 2013 সালে অক্টোবরে জাতীয় মহান সংসদে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন পাশ করেছে। এবং এই আইনকে বাস্তবায়ন করার জন্য যতটুকু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সরকার নিচ্ছে। দ্যাট মিন্স সেটা পরিপূর্ণতা আসে নাই, বাট প্রক্রিয়াধীন। আচ্ছা, আমরা যেটা জানছিলাম পয়েন্ট জেনেছি, আর বাকি দুটো যেটা বলেছেন, যে একটা যদি বলি যে প্রত্যেকটা উপজেলায় সমাজসেবা অফিস নির্ধারণ করছে যে ওই উপজেলায় সফল প্রতিবন্ধী ব্যক্তিকে এবং সংগঠন কারা এবং প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করছে সমাজসেবককে, এটা লিস্টটা তারা পাঠিয়েছে জেলাতে। জেলা সবগুলো উপজেলায় সমন্বিত করে তারা যাচাই বাছাই করে ডিডি মহোদয় বলি উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর জেলা পর্যায়ে যিনি আছেন এবং জেলা প্রশাসক, ওনাদের সম্মিলিতভাবে একজনের নাম প্রপোজ করেছে সমাজ, এটা বলছে যে সমাজসেবা অধিদপ্তরে। সমাজসেবা অধিদপ্তর সমস্ত নামগুলোকে কালেক্ট করে এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটা হচ্ছে দিস দ্য প্রসেস। কিন্তু প্রশ্নটা যেটা আমি মূল্যায়ন করতে চাচ্ছি, যে দেখেন সবাই কিন্তু জায়গাটা তৎপর হয়েছে। হ্যাঁ, যে প্রতিবন্ধিতা নিয়ে কারা কাজ করছে, কে সফল প্রতিবন্ধী ব্যক্তি তাকে আইডেন্টিফাই করো, কোন সংগঠনগুলো প্রতিবন্ধী নিয়ে কাজ করছে, এই যে একটা প্রবণতা। এখন দেখেন প্রতি বছর কিন্তু প্রতিটা মুহূর্তেই প্রতিবন্ধী মানুষের কল্যাণে, প্রতিবন্ধী মানুষের অধিকার সুনিশ্চিত করেন অনেকগুলো ব্যক্তি, অনেকগুলো সংগঠন একত্রে কাজ করবে। এটা কিন্তু একদিক থেকে প্রতিবন্ধী মানুষের অধিকার সমন্বিত করা, মর্যাদাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য অনেকগুলো সংগঠন যেমন কাজ করবে, এট দ্য সেম টাইম প্রতিবন্ধী মানুষগুলো কিন্তু প্রচন্ড রকম ভাবে উৎসাহিত হবে তার নিজের জন্য এবং তার সমকক্ষ যারা তাদের উন্নয়নের জন্য। এই অ্যাওয়ার্ডটি আসলে যে কোনো অ্যাওয়ার্ডই হচ্ছে গিয়ে মানে আরো নিজেকে সামনের দিকে আগ্রহী করা এবং দায়িত্ববোধ আরো বাড়িয়ে দেয়া। আমরা একজন দর্শক আমাদের সাথে ফোনে রয়েছে, ফোনটা নিয়ে আমরা আলোচনা করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম লাল মিয়া, আমি টাঙ্গাইল থেকে বলছিলাম। জি, বলুন। জি, আমাদের এখানে একটা প্রতিবন্ধী আছে, মানে ওনার বয়স হল 12 বছর, উনি ওই আমার প্রশ্ন হলো, এই ধরনের প্রতিবন্ধীদের জন্য মানে সরকারি ভাবে কোনো উদ্যোগ নেওয়া হয় কিনা বা কোনো সাহায্য সহযোগিতা করা থাকে? কোন ধরনের প্রতিবন্ধী? সেটা অন্ধ প্রতিবন্ধী, মানে চক্ষু প্রতিবন্ধী। চক্ষু, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি দৃষ্টি প্রতিবন্ধী। আপনি আমাদের সাথেই থাকুন। চমৎকার। এটা আসলে দেখেন
আমি মাঝে মাঝে খুব আশ্চর্য হই। আচ্ছা, ওনারই ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রশ্নের উত্তরে আগে আমি সাথে একটু যুক্ত করে দেই। আমাদের এখনো অনেকের মধ্যে কনফিউশন রয়েছে, সাধারণ মানুষের মধ্যে আসলে প্রতিবন্ধী কাদের আমরা বলছি, সেটা বলে তারপর আমার মনে হয় এই বিষয়টি তার সাথে জুড়ে দেওয়া যায়। একটা চমৎকার প্রশ্ন করেছেন যে আসলে আমরা অনেকাংশে ওয়াকিবহাল না যে আসলে আমি তাকে প্রতিবন্ধী এবং বলবো কি বলবো না। আমাদের নিরক্ষর সমাজে যেটা বলছেন, দরিদ্র নিরক্ষর সমাজের মধ্যে এখনো যেটা রয়েছে যে প্রতিবন্ধী মানুষদেরকে তারা বলছে যে পাগল, একেবারে পাগলের ট্রিটমেন্ট করানো হচ্ছে, ঝাড়ফুঁক করানো হচ্ছে, কিন্তু তার ট্রিটমেন্টটা যে আসলে একদম অন্যভাবে হবে, সে যে একজন বিশেষ মানুষ, সেই জায়গাটাতে তারা এখনো পৌঁছতে পারছেন না। এখন প্রতিবন্ধিতা বিষয়ে আজকে যেহেতু আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, আমি মনে করি দর্শকদের জিনিসটা অবহিত করা প্রয়োজন এবং তাদেরও সচেতন হওয়া প্রয়োজন। কারণ প্রতিবন্ধিতা আমারই পরিবারের একটা অংশ, আমারই সন্তান, আমারই প্রতিবেশী। প্রতিবন্ধিতা বিষয়ে স্পষ্টভাবে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনে স্পষ্টভাবে লেখা আছে। এখানে লেখা আছে যে যে কোনো কারণে ঘটিত, কি কারণ? 4টা কারণ। জন্মগতভাবে, জন্মের পরবর্তীতে অসুস্থতার কারণে, ভুল চিকিৎসার কারণে, এবং আরেকটা হচ্ছে যে আমরা বলি যে দুর্ঘটনার কারণে, যে কোনো কারণে ঘটিত দীর্ঘমেয়াদী এবং স্থায়ীভাবে কোনো ব্যক্তির বুদ্ধিগত, ইন্দ্রিয়গত, বিকাশগত দীর্ঘস্থায়ী ক্ষতিগ্রস্ততার কারণে এবং ওই ব্যক্তির প্রতি দৃষ্টিগত এবং পরিবেশগত বাধার কারণে ওই ব্যক্তিটা যদি সমাজে অন্য ব্যক্তির মতো সমপর্যায়ে সম অধিকার সুপ্রতিষ্ঠিত করতে না পারে বা পূর্ণমাত্রা অংশগ্রহণ করতে না পারে, তখন তাকে আমরা প্রতিবন্ধী ব্যক্তি বলবো। সোজা কথা হচ্ছে যে প্রতিবন্ধী আমরা তাকেই বলবো আর একটা স্বাভাবিক মানুষের চেয়ে যার একটু ভিন্নতা রয়েছে, যে পূর্ণমাত্রায় স্বাভাবিক মানুষের মতো পূর্ণমাত্রায় সকল পর্যায়ের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না, আমরা তাকে বলছি প্রতিবন্ধী বা প্রতিবন্ধিতা। তবে ওনাকে একটা অভিহিত করবো ছোট করে। প্রতিবন্ধী শব্দটা এইভাবে মনে হয় আজকে যেহেতু আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, শুধু প্রতিবন্ধী শব্দটা বলা সমীচীন হবে না। একজন মানুষ প্রথম পরিচয় মানুষ, তারপর সে প্রতিবন্ধী। এই জন্য বাংলায় বলতে হবে প্রতিবন্ধী ব্যক্তি, আর ইংলিশে বলতে হয় পার্সন উইথ ডিসেবিলিটি। আমরা ওনার প্রশ্নের উত্তরটাও দেব, দৃষ্টি প্রতিবন্ধী নিয়ে উনি জানতে চেয়েছিলেন। একজন দর্শক ফোনে রয়েছে, তার ফোনটা নিয়ে আসি আগে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম নাসরিন। জি, বলুন। আমি বলতে চাচ্ছি, আমার এলাকায় একজন প্রতিবন্ধী আছে। ওর বয়স 35 থেকে 40 হবে। আচ্ছা। তো ওর বাবা নেই, ও খুব দরিদ্র আসলে। ওনার 2 হাত এবং 2 পা দিয়ে কিছু করতে পারতেছে না। অন্যের সাহায্যে খাওয়া দাওয়া, তার সমস্ত কিছু অন্যের সাহায্য করতে হয়। তো ওর মা এখন বৃদ্ধ হয়ে গেছে, এই মেয়ে বহন করতে তার খুব কষ্ট হচ্ছে। আগামী যখন মেয়ে হয়তো মা মারা গেলে মেয়ের কি অবস্থা হবে, এই দুশ্চিন্তায় মা আরো অসুস্থ হয়ে গেছে। আপনি কোন এলাকার? আমি বরিশাল থেকে বলছি। বরিশাল থেকে। আচ্ছা, এই মেয়েটার জন্য কিছু করার আছে কিনা আসলে এটা আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, জি, অবশ্যই নিশ্চয়ই করার রয়েছে। আপনি আমাদের সাথেই থাকুন, আমাদের আমন্ত্রিত অতিথি এটার উত্তর দেবেন। জি, আমার মনে হয় একই প্রশ্নটা আসছে যে সরকার আমরা এই উত্তরটা জানবো। তবে এই পর্যায়ে আমাদের একটা 71 সকালের বিরতির সময় হয়ে গেছে। বিরতি থেকে ফিরে আমাদের আগের দর্শক এবং এখন যিনি নাজরিন, উনি প্রশ্ন করলেন, দুটো প্রশ্নের উত্তরই জানবো। দর্শক, চলছে 71 সকাল, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। হারপিক বাথরুম ক্লিনিং পাউডার ডিটারজেন্টের তুলনায় বেশি পরিষ্কার করে এবং আপনাকে দেয় ঝকঝকে বাথরুম। এখন থেকে নীল টয়লেটের জন্য আর লাল বাথরুমের জন্য। এখন হারপিক বাথরুম সুরক্ষা মাত্র 5 টাকায়। এই মাংস তো তুমি মান্নান থেকে আনোনি। বুঝলে কিভাবে? দেখলেই বোঝা যায়। শাশুড়িকে খাওয়াবি, তাতেও ফাঁকিবাজি? ডোন্ট ওয়ারি, Welcome to Manan Supermarket. It's delicious because it's Manan. And it's halal too. Oh. নিত্যদিনের পণ্যের বিশ্বস্ত নাম।
মাই জিপি অ্যাপে সবকিছুর সলিউশন। ফ্লেক্সি প্ল্যান থেকে মনের মতো প্ল্যান বানানো, যখন তখন রিচার্জ, চোখের সামনে টক টাইম, ইন্টারনেট, SMS এর ব্যালেন্স, অবিশ্বাস্য মূল্যে দারুণ সব ইন্টারনেট প্যাক। আজই ডাউনলোড করুন মাই জিপি অ্যাপ, আর সাথে সাথে পেয়ে যান 150 MB ইন্টারনেট একদম ফ্রি। চলো বহুদূর, গ্রামীণ ফোন। টানা কাটা পড়ি ওস্তাদ, পাবলিক ফিট ফিল্ম হিট, ডান্স পারে, আরে ক্লাসিক্যাল মডার্ন দুইটার মিক্স আসবে কখন? এখনই তো আসার কথা। ড্যান্স দেব না ডায়ালেক্ট? মুখে প্রাণ লেয়ার যতক্ষণ, উথাল পাথাল ততক্ষণ। এর চকলেট আর মিল্কের মিক্স ধামাকাদার টেস্ট ভুলিয়ে দেবে আপনার মন। প্রাণ লেয়ার, উথাল পাথাল টেস্ট। মানব সেবার প্রতিশ্রুতি নিয়ে গুলশানে অবস্থিত 500 শয্যা বিশিষ্ট শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল, স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত, বিএমডিসি স্বীকৃত একটি শিক্ষা প্রতিষ্ঠান। অভিজ্ঞ শিক্ষক ও চিকিৎসক মণ্ডলী দ্বারা পরিচালিত শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীদের সার্বক্ষণিক সেবায় রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস, সুসজ্জিত অপারেশন থিয়েটার, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, মেমোগ্রাফি, ডেন্টাল ইউনিট, আল্ট্রাসোনোগ্রাফি ও অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাব। ছাত্রছাত্রীদের হোস্টেলে থাকার সুব্যবস্থা, পাঠ্যপুস্তক ও জার্নাল সমৃদ্ধ শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি। শাহাবুদ্দিন মেডিকেল কলেজে 2016-17 শিক্ষাবর্ষে MBBS কোর্সে ভর্তি চলছে। আবারও স্বাগত সবাইকে 71 সকালে। দর্শক, আজ আমরা কথা বলছিলাম আমাদের আজকে যে আন্তর্জাতিক বিশ্ব প্রতিবন্ধী দিবস সে বিষয় নিয়ে কথা বলছিলাম, এবং সে বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন মাহবুব রহমান ভূঁইয়া, প্রতিবন্ধী বিষয়ক গবেষক ও লেখক। আমরা বিরতিতে যাওয়ার আগে মাহবুব ভাই দুজন দর্শকের দুটো প্রশ্ন আমরা ফেলে গেছি, তার উত্তরটা অবশ্যই এখন চাই। একজন দর্শক প্রশ্ন করেছেন যে দৃষ্টি প্রতিবন্ধী বিষয়ে তার জন্য কোনো সরকারি সরকার সকল প্রতিবন্ধী মানুষের জন্য কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছে, এটা আসলে আমরা অনেকাংশে জানি না। যেমন সরকারি জরিপে অন্তর্ভুক্ত এ পর্যন্ত 15,10,000 প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি জরিপের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে 7.5 লক্ষ প্রতিবন্ধী মানুষকে বিভিন্ন সরকারি সেবার অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন তাদের কি প্রতি উপজেলা থেকে কিন্তু প্রতিবন্ধী শিশু শিক্ষা ভাতা দেওয়া হচ্ছে, বয়স্ক প্রতিবন্ধী শিশুদের ভাতা দেওয়া হচ্ছে, প্রতিবন্ধী মানুষের চিকিৎসার জন্য ভাতা দেওয়া হচ্ছে, প্রতিবন্ধী মানুষের চিকিৎসা সুনিশ্চিত করার জন্য প্রতি জেলা পর্যায়ে একটা পুনর্বাসন কেন্দ্র রয়েছে। অর্থাৎ তাহলে 7.5 লক্ষ প্রতিবন্ধী মানুষ কোনো না কোনো ভাবে আর্থিকভাবে অনুদান পাচ্ছে সরকারি পর্যায় থেকে। এবছরের লেটেস্ট ডাটা গতকাল প্রথম আলোতে আসছে। তাহলে প্রতিবন্ধী মানুষের কল্যাণে, তাদেরকে দারিদ্রতা বিমোচনে, এই যে উনি যে টেনশন করেছেন যে একটা প্রতিবন্ধী নারী 35 বছর বা প্রতিবন্ধী মানুষ আছে, যে তার অনুপস্থিতি তার কি অবস্থা হবে, এটা আসলে বাস্তবসম্মত একটা চিন্তা, বা আমি বলবো যে বাস্তবসম্মত একটা চিন্তার একটা জায়গা, যে আসলে আমি না থাকলে, আমি তো মা, আমি না থাকলে আমার এই প্রতিবন্ধী মানুষটার বা আমার সন্তানের কি হবে, সরকার তার দায়িত্বটা কে নেবে? সরকার দেখেন, সরকার কিন্তু অলরেডি অটিস্টিক শিশুর জন্য একটা আইনই পাশ করতে যাচ্ছে বা করেছে, যে অটিস্টিক শিশুর দায়ভারটা সরকার নেবে। তাহলে একটা অংশ কিন্তু অলরেডি পূরণ হয়ে গেছে, যে প্রক্রিয়াধীন রয়েছে। আর অন্যান্য প্রতিবন্ধিতা, যারা প্রতিবন্ধিতার শিকার, তাদের জন্য সরকার বিভিন্ন সুযোগ সুবিধাগুলো বাড়িয়েছেন। প্রতি মাসে তারা বর্তমানে 500 টাকার মতো, 500 বা 600 টাকার মতো একটা ভাতা পাচ্ছে। এটা সরকার চেষ্টা করছে যে সামনের দিনগুলোতে আরো বৃদ্ধি করা হবে। দ্যাট মিনস 7.5 লক্ষ প্রতিবন্ধী মানুষ এই অনুদানের আওতায় সরকার নিয়ে এসছে অলরেডি। আর সামনের দিনগুলোতে আমাদের দাবি থাকবে যে প্রতিবন্ধী তো অনেক, প্রায় 1,60,00,000 মানুষ প্রতিবন্ধী। এর মাঝে দারিদ্রতার সীমার নিচে বসবাস করছে আমরা মনে করি অধিকাংশই। সো এদেরকে একটা অনুদান কিংবা বিভিন্নমুখী সেবার, বহুমাত্রিক সেবার আওতায় না নিয়ে আসতে পারলে সত্যি উনি যে একজন মা যে টেনশন করেছেন, এই টেনশনটা কিন্তু অনেক মায়ের মাঝে ছড়াবে যদি এই ধরনের সরকার পদক্ষেপ গ্রহণ না করে। আমি সরকার কাছে, বর্তমান সরকার কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে বলবো যে প্রতিবন্ধী মানুষের জন্য আপনি একজন স্বজন, একজন সজ্জন ব্যক্তি, এবং প্রতিবন্ধী মানুষ আপনাকে মনে করে যে একজন আপন মানুষ। আমরা আপনার সাথে আর বিনয়ের সাথে বলবো, আপনি অনেকগুলো করেছেন, যে প্রতিবন্ধী মানুষের যে ভাতার পরিমাণটা,
এবং আরো কিভাবে কভারেজ পরিমাণটা বাড়ানো যায় সেজন্য মনে হয় এখন উপযুক্ত সময় এটাকে নিয়ে একটু পুনর্বিবেচনা। নিশ্চয়ই আমাদের সরকার আজকের এই বিষয়টা মানে জানার পর সেরকম একটা ব্যবস্থা ভবিষ্যতে অবশ্যই নেবেন, কারণ তিনি সবসময় নিয়ে আসছেন আমাদের এই বিশেষ বন্ধুদের জন্য। তো আপাতত কি আপনি এমন কোন জায়গার মানে পরামর্শ দিতে পারেন যে এই বৃদ্ধ মাটি তার এই 35 বছরের যে বিশেষ সন্তান রয়েছে, প্রতিবন্ধী সন্তান রয়েছে, তাকে কোথায় রেখে যাবার চিন্তা সুন্দর আপনি যেটা বলেছেন। আমি বৃদ্ধ মাকে বা আমি বলবো আমার মাকে যিনি প্রশ্নটা করেছেন, যেহেতু আমি নিজে একজন প্রতিবন্ধী ব্যক্তি, তার পরিবারে একজন প্রতিবন্ধী মানুষ আছে, আমি বলবো সে আমার মা। আমার মাকে আমি অনুরোধ করব যে আপনি উপজেলার সমাজসেবা অফিস আগে প্রথম দেখেন তার প্রতিবন্ধী শনাক্তকরণ যে জরিপ হয়েছে, জরিপে তার নামটা আছে কিনা। এবং আপনি এখন সরকার প্রত্যেকটা যে জরিপের অন্তর্ভুক্ত যারা হয়েছে 15 লক্ষের মধ্যে অলরেডি কার্ডটা বিতরণ করেছে, এই কার্ড আপনার আছে কিনা প্রথম অবস্থা দেখেন। যদি না থাকে আপনার উপজেলা, আপনার সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা অফিসের সাথে যোগাযোগ করে আপনি তার নামটা আগে অন্তর্ভুক্ত করুন। আরেকটা কাজ হচ্ছে যে সরাসরি সমাজসেবা অফিস কিন্তু এই অনুদান বা ভাতাটা দিচ্ছে না। কাদের মাধ্যমে দিচ্ছে হচ্ছে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বা পৌরসভার মাধ্যমে। সে যদি পৌরসভার অধীনে হয় তা আমি বলবো ওনার এলাকায় যে কাউন্সিলর থাকেন ওনার সাথে যোগাযোগ করার জন্য। আর যদি সে ইউনিয়নের অন্তর্ভুক্ত হন তাহলে আমি বলবো সংশ্লিষ্ট ওয়ার্ডের যে মেম্বার আছেন বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন ওনার সাথে যোগাযোগ করার জন্য। নিঃসন্দেহে ওনার যে অবস্থাটা, দারিদ্রতার যে অবস্থাটা চিত্র উনি তুলে ধরেছেন, এটা যদি নিঃসন্দেহে এটা বর্ণনা করে এবং ওনার এটা অধিকার, এটা কিন্তু কল্যাণ, আমি বলবো যে এটা করুণা নয়, তারপরে কি তার অধিকার যোগাযোগ করার জন্য। যোগাযোগ করলে নিশ্চিতভাবে এটা করতে পারবেন, ভাতাটা সুনিশ্চিত করতে পারবেন। এখন মনে একটা সময় চলছে এখন। জি, আমরা একজন দর্শক রয়েছে আমাদের সাথে ফোনটা নিয়ে আসি। হ্যালো দর্শক, আপনার লাইনটি কেটে গেছে, আপনাকে অনুরোধ করছি আপনি আবারও চেষ্টা করুন, নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমি এবার আপনার কাছে জানতে চাই মাহবুব ভাই, যে প্রতিবন্ধী মানুষের যে টেকসই উন্নয়নে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? দেখেন এই জায়গাটা আমরা বলছি যে 8 পিলার্স বলি। 8 পিলার্সটা হচ্ছে যে আমরা বলি শিক্ষা, কর্মসংস্থান, তারপর হচ্ছে প্রযুক্তি, স্বাস্থ্য, সকল পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তির অংশগ্রহণ, প্রতিনিধিত্ব, এবং আমরা বলছি জনসচেতনতা। এই 8টা পিলার্স যদি সুনিশ্চিত করা যায় তাহলেই কেবল সম্ভব প্রতিবন্ধী মানুষের টেকসই উন্নয়ন। এর মাঝে সবচেয়ে পাওয়ারফুল যে পিলার্সটা, যেটা সবচেয়ে আগে করা, পাওয়ারফুল পিলার্সটার কথা আমরা জানবো একজন দর্শকের ফোনটা নিয়ে এসে। হ্যালো জি, আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের সাথে কথা বলুন। আচ্ছা, আমি একজন প্রতিবন্ধী, আমার নাম কবি আফসার উদ্দিন আহমদ চৌধুরী, বয়স 67 বছর। জি, আপনি আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে নেন, হয়তো আপনার কথা শোনা যাবে না। আচ্ছা, আমি এই 60 বছর বয়সে আমার পা দুটি অচল হয়ে যায়। আচ্ছা, এই অবস্থায় আমি বিয়ে বাস করি। আমি বর্তমানে 18টা বই লিখছি, আমার 9টা বই প্রকাশ হয়েছে। কিন্তু আমি সরকার থেকে এ পর্যন্ত কোনো সহযোগিতা পাই নাই। আমি গতবারও 21 পদক দরখাস্ত দিয়েছিলাম, এর আগের বারও দিয়েছিলাম, এবারও দিচ্ছি। আচ্ছা, এবার যে রাষ্ট্রীয়ভাবে একটি মানে পদক দেবার ব্যবস্থা নেওয়া হয়েছে, এটি বোধহয় আপনি আমাদের আলোচনা থেকে দর্শক জানতে পেরেছেন, এবং আপনার পরবর্তী যে প্রশ্ন যেটা রয়েছে সেই প্রশ্নের উত্তরও নিশ্চয়ই আমাদের অতিথি দেবেন। উনি যে জায়গা থেকে প্রশ্নটা করেছেন অত্যন্ত যৌক্তিক একটা জায়গা। একজন প্রতিবন্ধী মানুষ, সে পড়াশোনা করেছে, একটা আমি বলবো একটা সংগ্রামের ভিতর দিয়ে তার জীবনটাকে অতিবাহিত করেছে এবং একটা পর্যায়ে নিয়ে এসেছে। যে উনি বলেছে যে উনি অনেকগুলো বই লিখেছেন। দেখেন, এই যে প্রতিবন্ধী মানুষের সবসময় একটা প্রবণতা চ্যালেঞ্জকে খুব করার মতো। উনি যে বইগুলো লিখেছে ওই যে সৃজনশীলতার বহিঃপ্রকাশ, আমি মনে করি ওনার যদি সেই সৃজনশীলতার বহিঃপ্রকাশ ওনার প্রকাশনার মধ্য দিয়ে ঘটে, নিঃসন্দেহে রাষ্ট্রের উচিত ওনাকে স্বীকৃতি দেওয়া। শুধু ওনাকে স্বীকৃতি দেওয়া না, যদি ওনাকে স্বীকৃতি দেওয়া হয় আমি বলবো যে প্রতিবন্ধী মানুষগুলো আরো বেশি উৎসাহিত হবে। যে পরিপ্রেক্ষিতে এন্ড রেজাল্ট যেটা হবে, ওনার যে প্রতিবন্ধিতা, এটা আমরা কোন পর্যায়ে ফেলতে পারি? শারীরিক প্রতিবন্ধী, উনি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। আমি যে জায়গাটা ন করতে চাচ্ছি যে ওনাকে যদি স্বীকৃতি দেওয়া হয়, ওনাকে না
আমি মনে করব যে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে স্বীকৃতি দেওয়া হলো, তখন প্রতিবন্ধী মানুষের যেটা পজিটিভ যেটা হবে, সে নিজেকে কখনো সমাজে বোঝা ভাববে না। সে ভাববে যে না, যে আই হ্যাভ সাম ক্যাপাসিটি টু ডু সামথিং ফর দ্য পিপল, টু ডু সামথিং ফর দ্য সোসাইটি অ্যালং উইথ মি। আমি আমার জন্য এবং সমাজের জন্য আমি কিছু করার সক্ষমতা আমার আছে। জি, আমরা টেকসই প্রতিবন্ধিতার বিষয়গুলো জানছিলাম, সেই জায়গাটা আমরা আবার ফেরত যাব। আরো একজন দর্শক রয়েছে, তার ফোনটা নিয়ে এসে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী, আমি ঢাকা শান্তিনগর এলাকা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে ম্যাডাম, আমরা যারা অটিজম বেবির ফাদার, আমরা প্রতিনিয়ত আমাদের বাচ্চাদের নিয়ে সাফার করতেছি, সমাজের সামনে যুদ্ধ করতেছি, নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে যুদ্ধ করছি। আমরা যেখানে সার্ভিস করি সেখানেও তাদেরকে নিয়ে আমি যুদ্ধ করছি, তাদের জন্য এক্সট্রা কোনো ফেসিলিটি দেওয়া হয় না আমাদেরকে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, এই বাচ্চাদের পড়াশোনা বা এদের এক্সট্রা কোনো ইয়ার জন্য সরকার পর্যাপ্ত স্কুলের ব্যবস্থা যদি করতো তাহলে সবচেয়ে বেটার হতো। আমি যে এলাকায় থাকি এই এলাকায় তেমন কোনো স্কুল নেই। একটা আপনার এলাকাটা কোথায়? আমার এলাকা হচ্ছে শান্তিনগর। শান্তিনগর, ও হ্যাঁ বলেছেন। হ্যাঁ, ওইখানে একটা মাত্র স্কুল আছে মৌচাকের অবলিতে। হ্যাঁ, ওটা হচ্ছে আপনার ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেলের পিছনে কল্যাণী ইনক্লুসিভ স্কুল। তাছাড়া কোনো সরকারি স্কুল নেই এই এলাকায় বা পাবলিক কোনো স্কুল নেই। সেই ক্ষেত্রে আমার বেবি ইমপ্রুভমেন্টের জন্য আমি পাবলিক কোন স্কুলে খুঁজে পাচ্ছি না অর্থ এলাকায়। একমাত্র স্কুল একটাই ওখানে পরিচালনা হয়। তো আমার সরকারের কাছে বিনীত অনুরোধ, এইসব বাচ্চাদের জন্য যদি পর্যাপ্ত পরিমাণ স্কুল করা যেত এলাকায় এলাকায়, তাহলে আমরা যারা অটিজম প্যারেন্টস আছি তারা অন্তত উপকৃত হতাম। চমৎকার একটি কথা বলেছেন এবং পরামর্শ আপনি দিয়ে দিয়েছেন। নিশ্চয়ই আমাদের সরকার এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবেন এবং উদ্যোগও গ্রহণ করবেন। আরো একটা ফোন রয়েছে, ফোনটা নিয়ে এসে তারপরে ফিরছি। হ্যালো 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 দর্শক, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, কথা বলুন। হ্যালো। হ্যাঁ, আমি জি জি আমার প্রশ্ন হচ্ছে, আপনার নামটা বলে প্রশ্ন করুন। জি আমি তো নাম বলেছি। ওর নামটা আমরা শুনতে পাইনি। জি আমার নাম হচ্ছে মাহবুবুল আলম। জি বলুন। জি আমি প্রশ্ন করেছিলাম যে পর্যাপ্ত পরিমাণ স্কুলের জন্য। আচ্ছা, আপনি আমাদের সাথে এখনো রয়েছেন। আচ্ছা জি, আমাদের সাথেই থাকুন। চমৎকার, উনি যে প্রশ্নটা করছে স্পেসিফিক ওনার প্রশ্ন উত্তর দিই। সরকার অটিজম শিশুর জন্য, অটিস্টিক শিশুর জন্য কিন্তু আমি মনে করি প্রতিবন্ধিত 11 ধরনের, এর মধ্যে অটিস্টিক শিশু এক ধরনের। অটিস্টিক শিশুর জন্য সরকার দ্রুততম সময়ের মধ্যে এই বর্তমানে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে অন্য কোনো প্রতিবন্ধীদের জন্য সে অর্থে হয়নি আমি মনে করি। অটিস্টিক শিশুর জন্য যেটা করেছে সরকার, এটা নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট একটা ট্রাস্ট করেছে। এবং দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য একটা ডিপার্টমেন্ট খুলেছে পড়াশোনা করার জন্য। ওখানে কিন্তু 4টা বলছে, এখানে নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট 4টা, একটা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী, অটিস্টিক, সেরিব্রাল পালসি এবং ডাউন সিনড্রোম শিশু। এই 4টাকে বলছে নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট প্রবলেম বা এই জায়গাটা। তো সরকার প্রত্যেকটা উপজেলায় আইনের খসড়া হয়েছে, বিশেষ শিক্ষানীতি, অলরেডি শিক্ষানীতি 2016 মন্ত্রিসভায় সম্ভবত এটা উপস্থাপিত হয়েছে, খসড়া আইনটা পাশ হয়েছে। প্রত্যেকটা উপজেলায় সরকার একটা বিশেষায়িত স্কুল করতে যাচ্ছে কিন্তু সরকার। আর অটিস্টিক শিশুর জন্য নিঃসন্দেহে স্কুলগুলোতে পড়তে পারবে প্রত্যেকটা উপজেলায়। প্রশ্ন ছিল যে যদি প্রতিটা এলাকা অনুযায়ী এলাকা দেখেন, এটা এখন একজন অটিস্টিক শিশু টোটাল এখন কিন্তু স্ট্যাটিস্টিকটা বাংলাদেশে নেই। আমরা একটা সার্ভে করেছি পিকেএসএফ এর মাধ্যমে, ইউরোপিয়ান অর্থায়নে, দেখা গেছে 2.something টোটাল প্রতিবন্ধী জনগোষ্ঠীর মধ্যে 2.8% হচ্ছে অটিস্টিক শিশু। তার মানে হাজারে একজন আমরা বলে থাকি। তো এখন একটা এলাকায় 5 জন 10 জন বা 3 জন এরকম হতে পারে। সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে, এই জন্য তো একটা স্কুল রান করা অনেকাংশে কষ্টকর বিষয়। বাট অটিস্টিক শিশুর জন্য এবং সকল প্রতিবন্ধী শিশুর জন্য কিন্তু প্রতি উপজেলায়, আমি কথাটা কিন্তু বারবার বলছি, প্রতি উপজেলা একটা বিশেষায়িত স্কুল প্রতিষ্ঠা করার সরকার পদক্ষেপ অলরেডি গ্রহণ করেছেন। বাট এটা কিন্তু সময় সাপেক্ষ বিষয়, একটু সময় লাগবে। আর উনি যেটা বলেছেন যে, বা আপনারা যেটা বলছেন যে প্রতি এলাকায় করা সম্ভব কিনা, নিঃসন্দেহে করতে পারলে ভালো।
ঠিক না? আমরা তো বলি যে প্রতিবন্ধী শিশু মুক্তির উপায় হচ্ছে শিক্ষা। শিক্ষার আলোয় যত সম্পৃক্ত হবে প্রতিবন্ধী মানুষ তত বেশি উন্নতির দিকে ধাবিত হবে। এটা করতে পারলে ভালো, বাট এটা সময় সাপেক্ষ বিষয়। আমরা ওই সেই টেকসই পদ্ধতিটা আমরা আরেকটু পরে জানবো, কিন্তু আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে রয়েছে, তার ফোনটা নিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভোলা জেলা থেকে বলছি, আমার নাম আব্দুল্লাহ। জি বলুন। আচ্ছা, প্রতিবন্ধী শনাক্তকারী যে প্রক্রিয়াটা, এটা একটু সহজ করা যায় কিনা? আমাদের জেলা সদর থেকে আমরা অনেক দূরে, যেহেতু অনেক প্রতিবন্ধী ওরকম মতো যাইতে পারে না, এটা জেলা উপজেলা পর্যায়ে এটা সমাধান করা যায় কিনা প্রতিবন্ধী শনাক্ত করাটা? আচ্ছা জি, আপনি আমাদের সাথেই থাকুন। আপনার প্রশ্নের উত্তর অবশ্যই আমাদের আমন্ত্রিত অতিথিরা দেবেন। তবে এই পর্যায়ে আমাদের ৭১ সকালের আরো একটি বিরতির সময় হয়ে গেছে। দর্শক আমাদের সাথেই থাকুন। বাবা আমার বিয়ে ঠিক করেছে। ৩ দিনের মধ্যে যদি আসতে না পারো তবে আমাকে ভুলে যেও। এখন কি হবে বন্ধু? কইলেই হইলো, খালি একবার গিয়ে পৌঁছাই না। ওকে, বেস্ট অফ লাক। যাও বন্ধু। কিরে কাজল, ফিরে আইলি কেন? ফ্লাইটে তো আমার বুকিংই নাই, শিলুই তো বিয়া হয়ে যাইব। ঠিক জায়গা থেকে টিকিট না কাটলে এমনই হয়। ঠিক জায়গা মানে? ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস 25 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত। আমরা টিকিট স্টক হোল্ডার। নিউ ইয়র্কে আমাদের 3টি শাখা। হ্যালো, হারপিক 10X এর বেস্ট এভার ফর্মুলা, যা আপনার টয়লেটের চারদিকে ছড়িয়ে যায় দ্রুত ও ভালোভাবে, আর করে আরো বেশি পরিষ্কার। আপনিও নিন হারপিক বেস্ট এভার চ্যালেঞ্জ। টানা কাটা পরি ওস্তাদ, পাবলিক ফিট, ফিল্ম হিট, ডান্স পারে, আরে ক্লাসিক্যাল মডার্ন দুইটার মিক্স। আসবে কখন? এখনই তো আসার কথা। ড্যান্স দেব না ট্যালেন্ট? মুখে প্রাণ লেয়ার যতক্ষণ, উথাল পাথাল ততক্ষণ। এর চকোলেট আর মিল্কের মিক্স ধামাকাদার টেস্ট ভুলিয়ে দেবে আপনার মন। প্রাণ লেয়ার, উথাল পাথাল টেস্ট। হ্যালো, হারপিক 10X এর বেস্ট এভার ফর্মুলা, যা আপনার টয়লেটের চারদিকে ছড়িয়ে যায় দ্রুত ও ভালোভাবে, আর করে আরো বেশি পরিষ্কার। আপনিও নিন হারপিক বেস্ট এভার চ্যালেঞ্জ। দর্শক আবারও স্বাগত আপনাকে ৭১ সকালে। আমরা কথা বলছিলাম আজ আন্তর্জাতিক বিশ্ব প্রতিবন্ধী দিবস, এবং সেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের বিশেষ বন্ধুদের নিয়ে। আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি। বিরতিতে যাবার আগে একজন দর্শকের প্রশ্নের উত্তর আমরা রেখে গেছি। আচ্ছা, উনি বলেছেন যে প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপের আওতায় ওনার সেটা আরো সহজ করা যায় কিনা। আসলে প্রত্যেকটা জিনিসই কিন্তু, যখন প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ 2 বছর আগে শুরু হয়েছিল, তখন কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে, যেমন আমি নিজে এটার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম। আমি কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে আমি নিজে লোকদের মাইকিং করিয়েছি, এবং একবার না, শুধু 3 বার মাইকিং করা হয়েছে। কিন্তু এটা অনেকই জরিপের অন্তর্ভুক্ত হয়নি। এর মূল কারণ কিন্তু 3 থেকে 4টা বিষয়। একটা হচ্ছে, একটা অংশ মনে করেছে কি জিনিসটা বুঝতে পারে নাই যে কি কারণে জরিপ হবে। আরেকটা অংশ মনে করেছে যে যারা নিঃস্ব অসহায় তাদের জন্য মনে হয় এটা জরিপ করা দরকার, এটা আমি সচ্ছল পরিবার, আমার জন্য জরিপ দরকার নেই। আরেকটা অংশ মনে করছে যে দেখি না কি হয়, পরে দেখা যাক, পরে করবে না। আরেকটা অংশ করেছে। তাহলে মূলত আমি মনে করি যে জরিপের কার্যক্রমটা টেকনিক্যাল জায়গায় 2টা জায়গায় প্রবলেম আছে, যে কারণে অনেকে সম্পৃক্ত হতে পারেনি। 2টা জায়গায় প্রবলেম। একটা হচ্ছে, যারা সম্পৃক্তকরণ জরিপের আওতায় নিয়ে আসবে তারা নিজের প্রতিবন্ধী বান্ধব কিনা, বা প্রতিবন্ধিতা যে সেই মানুষটা প্রতিবন্ধী কি না, ইয়েস নো, সেটা আইডেন্টিফাই করার মতো সে ক্যাপাসিটি তার ছিল কিনা। ছিল, একজন ডাক্তারকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু ইউনিয়ন পর্যায়ে যে একজন সমাজসেবা অফিসের যে প্রতিনিধি থাকেন, সে কিন্তু সেই অর্থে প্রচারটা করতে পারেনি স্বল্প সময়টার জন্য, বা লোকবলের অভাবে করতে পারেনি, যে কারণে অধিকাংশ মানুষ এখনো জরিপের আওতায় আসেনি। তো এখন আমি কিছু কিছু জন আমার উপজেলায়, আমি বলবো বাজিতপুরে, এখনো আপনার যদি অনেক প্রতিবন্ধী পাওয়া গিয়েছে, যেন একটা ইউনিয়নে ধরেন 100 জনের অধিক প্রতিবন্ধী জরিপের আওতায় আসে নাই।
তখন তারা স্পেশাল ভাবে আবার ডাক্তার নিয়ে এসে জরিপের অন্তর্ভুক্ত করেছে। এটা হালিমপুর ইউনিয়নের কথা আমরা বলতে পারি, বাজিতপুর উপজেলা। সো আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো যে সরকার দেখেন 1,60,00,000 মানুষ প্রতিবন্ধী, বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে আসছে 1.5 কোটির অধিক মানুষ, কিন্তু জরিপের আওতায় আসছে মাত্র 15,10,000। এটা নিঃসন্দেহে এটা একটা প্রশ্নবিদ্ধ জায়গা। হ্যাঁ, সরকারের উদ্যোগটা কিন্তু মহৎ, বাট আমি সরকারের কাছে বিনয়ের সাথে বলবো এটা যেন আরেকটু কন্টিনিউশন তো অবশ্যই আছে, কিন্তু প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ইউনিয়নে এই কার্যক্রমটা পুনরায় করার সুযোগ ব্যাপারটা দেওয়া, আমাদের আরো সহজ করার জন্য সহজ করছে প্রতিটা ইউনিয়নে। এটা কিন্তু জিনিসটা সহজই। উনি যেটা বলছে কঠিন বলছে কমিউনিকেশনটা, যে ডিসটেন্সটা। জি, আমাদের আরো একজন দর্শক ফোনে রয়েছে, তার ফোনটা নিচ্ছে। হ্যালো হ্যালো, জি বলুন। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি শিমুলচন্দ্র দাস, মহাখালী থেকে বলছিলাম। জি বলুন। হ্যাঁ, আমি শিমুলচন্দ্র দাস, মহাখালী থেকে বলছিলাম। জি বলুন, প্রশ্ন বলুন। সরকারের আমার আকুল আবেদন, আজকে যে আপনাদের বিষয়তে বলা আছে প্রতিবন্ধীরা প্রতিবন্ধকতা, আমার আবেদনটা হচ্ছে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের নিকট প্রতিবন্ধকতাটিকে বাদ দিয়ে এটিকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা আমাদের সমাজে প্রতিবন্ধকতা নয়, এই ধরনের আমার আবেদন কি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি সরকারের নিকট। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটাই আমি আপনার কাছে রাখতাম মাহবুব ভাই, যে প্রতিবন্ধী মানুষের জন্য এই প্রতিবন্ধী শব্দটা কি প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়াচ্ছে কিনা। চমৎকার। দেখেন, আমি নিজে একজন ডিসেবল পার্সন। আমি 9 বছর, দীর্ঘ 9টা বছর এই শব্দটার জন্য যুদ্ধ করেছি রীতিমতো। প্রত্যেকটা পত্র পত্রিকায় লিখেছি। দেখবেন ডিসেবল, আপনি ডিকশনারি খুঁজেন, লেখা আছে এবল মানে কি সমর্থ বা সক্ষম ব্যক্তি, সক্ষম। ডিস, এই প্রিফিক্সটা যখন যোগ করা হচ্ছে তখন হচ্ছে অক্ষম। অক্ষম শব্দের অর্থ হচ্ছে যে কিছু পারে না। তা আমি যদি বলি আমি প্রতিবন্ধী, আমার জন্য সরকার আমার জন্য যেন কাজ দেয়, তা আমি নিজেই তো স্বীকার করছি আমি অক্ষম, আমি কিছু পারি না, তাহলে আমাকে কাজ দিবে কিভাবে? তার মানে হচ্ছে এই প্রতিবন্ধী শব্দটা প্রতিবন্ধী মানুষের জন্য এক ধরনের প্রতিবন্ধকতা। বাট কিন্তু এখন প্রশ্ন আসছে, প্রশ্ন হচ্ছে প্রতিবন্ধী না, প্রতিবন্ধী মানুষগুলো কি চাচ্ছে? টোটাল ওয়ার্ল্ডে যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সনদ UNCRPD আমরা যেটা বলছি 2007 যেটা পাস হয়েছে, সেটাতে কিন্তু প্রতিবন্ধী ব্যক্তি বলা হয়েছে, বলছে পার্সন উইথ ডিসেবিলিটিস। কেন? যে এর মধ্যে উপযুক্ত শব্দ কিন্তু খুঁজে পাওয়া যায়নি। যেমন অনেকেই বলছে যে চ্যালেঞ্জ পিপুল, বিশেষায়িত চাহিদা সম্পন্ন মানুষ। আমি বলতাম যে অন্যভাবে, যেমন আমরা বলতাম ডিসেবল, নট ডিসেবল, ইটস ডিফারেন্টলি এবল, অন্যভাবে সক্ষম ব্যক্তি। বাট এখন প্রশ্ন হচ্ছে অন্যান্য নামগুলো দিয়ে কিন্তু প্রতিবন্ধী যে মানুষের যে অবস্থা এবং অবস্থান সেটাকে রিফ্লেক্ট করা যাচ্ছে না, যে কারণে বিশ্বের সমস্ত প্রতিবন্ধী মানুষ একটা বাক্যে উপনীত হয়েছে যে আমরা প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে নিজেকে পরিচিত করতে চাই। বাট প্রতিবন্ধী শব্দটাকে ইতিবাচক দৃষ্টিকোণে দেখার জন্য সেই ক্যাম্পেইনটা আমাদের করতে হবে। প্রতিবন্ধিতা উত্তরণের উপায় বলছে যে এখন স্বীকৃতি হয়ে গেছে যে যেমন প্রতিবন্ধী অধিকার সনদে প্রতিবন্ধী ব্যক্তিটি সব ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ সরকার যে আইন পাশ করেছে সেটা তো কিন্তু বলেছে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন। তার মানে প্রতিবন্ধী শব্দটাকে জাতীয়, আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি প্রদান করা হয়েছে। দ্যাট মিনস প্রতিবন্ধিতা কোনো নেগেটিভ শব্দ না, প্রতিবন্ধিতা কোনো নেতিবাচক শব্দ না। তাহলে এখানে বোধহয় একটা ক্যাম্পেইনের খুব দরকার রয়েছে আমাদের, সেটা রাষ্ট্রীয়ভাবে, যে এটা যে কোনো প্রতিবন্ধকতা নয়, এই প্রতিবন্ধী শব্দটা এটা কোনো নেগেটিভ ব্যাপার, নেগেটিভিটি নেই এটার ভেতরে। এই প্রচারণার বোধহয় একটা উদ্যোগ গ্রহণ করা। আমি বলবো যে এটা শব্দটা পরিবর্তন করতে পারলে ভালো হতো, বাট যেহেতু এখন হয়েছে আমরা সেটাকে পজিটিভ রিপ্রেজেন্ট করতে হবে ইন ফ্রন্ট অফ দ্য পিপল, যারা জানে না এদের মাঝে। কারণ আমরা চাচ্ছি প্রতিবন্ধী শব্দটি প্রচলিত নেগেটিভ না, ইতিবাচক ভাবে। এই জন্য ক্যাম্পেইন প্রয়োজন আছে। অবশ্যই ক্যাম্পে, কারণ সরকার নানা বিষয় নিয়ে চমৎকার কিছু প্রচারণার উদ্যোগ নিয়েছেন ইতিমধ্যেই, এবং এই বিষয় নিয়েও আমার মনে হয় একটু আগানো দরকার। আন্তর্জাতিকভাবে এটা হচ্ছে কি 23তম, আন্তর্জাতিকভাবে এটা হচ্ছে 25তম, আর জাতীয়ভাবে 18তম, সরি। হ্যাঁ, তো এই পর্যায়ে এসে আজকে 2016 সালে এসে আপনার কি মনে হচ্ছে, আমরা কি এগোতে পেরেছি, উত্তরণের জায়গাটায় কি যেতে পেরেছি? আসলে 2016 সালে এসে আমি বলবো, এবং এরপরে আপনার মৃত্তিকা ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কেও জানতে চাই, যে প্রতিবন্ধী মানুষ অনেকটা পথ পাড়ি দিয়ে আমার মনে হয় একটা ট্র্যাকে চলে আসছে। আমি খুব আনন্দিত যে সংগ্রাম
ব্যর্থতা, অক্ষমতা এবং আমি বলবো যে বঞ্চনার ইতিহাসকে ক্রস করে আমার মনে হয় আমরা সফলতার রুট ম্যাপ বা সফলতার যে রাস্তায় আমরা উঠতে পেরেছি। এবং এই উঠার জন্য আমি আবারও বলছি, বর্তমান সরকারকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি 1,60,00,000 প্রতিবন্ধী মানুষের পক্ষ থেকে। কারণ বর্তমান সরকারই এই প্রতিবন্ধী জনগোষ্ঠীকে এই মেইন রুটে ওঠার জন্য রাস্তাটাকে প্রশস্ত করতে, মসৃণ করেছে। 1,60,00,000 যে আপনি সংখ্যাটা বলছেন, এটা কি শুধু বাংলাদেশে? হ্যাঁ, শুধু বাংলাদেশে। এটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট। 1,60,00,000 মানুষ, অর্থাৎ টোটাল পপুলেশনের 10% মানুষ প্রতিবন্ধিতার শিকার। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে এটা 2 কোটির অধিক মানুষ প্রতিবন্ধিতার শিকার। কিন্তু এগুলো জরিপার, এগুলো প্রতিবন্ধিতা শনাক্তকরণ একটা বিশাল ফ্যাক্টর। যেমন আমরা একজন দর্শক ফোনে রয়েছে, আমরা তারপর আবার আলোচনায় ফিরছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা ছিল এটা যে আমরা তো প্রতিবন্ধী মা, মানে একজন গার্জিয়ান, আমরা যখন থাকবো না তখন আমাদের মানে আমাদের বাচ্চাটা মানে এই সরকার অনেক কিছু করছে, কিন্তু আমরা তো অনেকেই আবার বাদ পড়ে আছি এখান থেকে, যে আমরা যখন থাকবো না তখন আমার বাচ্চাটা মানে যেন আমি স্বীকৃতি এখনই মানে জীবিত থাকতেই যেন আমি পাই, যে আপনি যেন দেখে যেতে পারেন, তার একটা সুন্দর জায়গা করে দিয়ে যেতে পারেন। আপনার সন্তান বয়স কত? ওর 11 বছর। 11 বছর। আপনি কি কোনো স্কুলে ওকে অলরেডি ভর্তি করিয়েছেন? ও স্বাভাবিক ছিল, কিন্তু এখন মানে জাস্ট মানে প্রতিবন্ধী। আচ্ছা, কি ধরনের প্রতিবন্ধী? কি ধরনের প্রতিবন্ধী? হ্যাঁ, সেটাই। ওর মানে পিছনে টাইপের যে রোগটা ছিল ওটা থেকে মানে এখন মেন্টালি সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানসিক ভাবে সেটা হয়েছে। আপনি কি ট্রিটমেন্ট চলছে তার? হ্যাঁ, ওর ট্রিটমেন্ট চলছে, মানে নিউরোসায়েন্সে। আচ্ছা, তাকে কি কোনো যে আমাদের প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিভিন্ন আমাদের বিশেষ বন্ধুদের জন্য যে স্কুলগুলো রয়েছে, সেই জায়গায় তাকে অ্যাডমিট করার জন্য কোনো পরামর্শ দিয়েছেন ডক্টর? না, তো মানে আমার হলো যে এখানে ডাক্তারি ট্রিটমেন্ট চলতেছে, কিন্তু ওর হলো মানে কন্টিনিউ একটা লেভেলে থাকে না, মানে একবার খারাপ থাকে একবার এই থাকে, তখন আমি আর মানে স্কুলে যাওয়ার জন্য মানে সেই সাহসটা পাচ্ছে না। জি, আপনি আমাদের সাথেই থাকুন। হ্যাঁ জি, প্রতিষ্ঠানে মানে কোন এই প্রতিষ্ঠানগুলোতে অ্যাডমিট করার জন্য এই জন্যই বলছিলাম যে কারণ আশপাশে অনেক বন্ধু দেখলে বা একটা সেরকম পরিবেশে থাকলে অনেক সময় ভাবে কিন্তু সেই জায়গাটা থেকে সে বেরিয়ে আসতে পারে। আমি একটু বলি, ওনার প্রসঙ্গটা নেই, শিক্ষার কথাটা বলি। দেখেন, শিক্ষা কিন্তু বলছে যে সরকার ইনক্লুসিভ এডুকেশন, প্রত্যেকটা জেলায় 10 জন দৃষ্টি প্রতিবন্ধী শিশুর জন্য বিশেষ ব্যবস্থা আছে এবং প্রত্যেকটা স্কুলে বাংলাদেশে। কিন্তু যে জায়গাটা 60% সকল শিশু কিন্তু পড়তেও পারবে না, সেই জায়গাটা ক্লিয়ার করা দরকার। 60% প্রতিবন্ধী শিশু ইনক্লুসিভ এডুকেশনে আসতে পারবে। দ্যাট মিনস আমাদের যে সরকারি প্রাইমারি স্কুলগুলো আছে ওখানে অন্যান্য শিশুর মতো সে পড়তে পারবে, বাট একটু রিসোর্স পার্সন, ম্যাটেরিয়ালস, শিক্ষা পদ্ধতি একটু ভিন্নতা সংযোজন করলেই একটা শিশু 60% প্রতিবন্ধী শিশু পড়তে পারবে। আর 20% এর জন্য স্পেশাল একটু কেয়ার দরকার, একটু সংযোজন দরকার, তাদের জন্য স্পেশাল কেয়ার করলে তারাও পড়তে পারবে। আর যে 20% রয়েছে তাদের জন্য বিশেষায়িত স্কুল দরকার। আর 20%-এর মাঝে ধরেন 15% মতো শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ আছে। আর যে 5% অ্যাবভ শিশু আছে, এরা কখনোই শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ নাই। যেমন মানসিক প্রতিবন্ধী শিশু, আমি বহুমাত্রিক প্রতিবন্ধী শিশু, যে কোনো দিক থেকে সে মুভমেন্ট করতে পারছে না, তাকে কিন্তু আমি ইচ্ছা করলেই শিক্ষার আলো আলোকিত করতে পারবো না। এই জন্য সরকার করেছে কি পুনর্বাসন কেন্দ্র। সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, কিন্তু অনেকে জানে না। এটার একটা আমি বলবো যে পর্যাপ্ততার একটা প্রশ্ন তো রয়ে গেছে। কারণ দেখেন, আজকে অনেকগুলো মানুষ কিন্তু প্রশ্ন করেছে, এর অর্থ কি? অনেকগুলো মানুষ পরিবারে প্রতিবন্ধী মানুষ রয়েছে, তার মানে 1,60,00,000 মানুষের জন্য রাতারাতি যে সরকার কিছু করে ফেলবে সেটা কিন্তু প্রত্যাশা করাটা সমীচীন হবে না। সরকার পজিটিভলি মানে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে, তবে এটা দ্রুততা আনতে হবে, কার্যকর বাস্তবায়ন করতে হবে। আর আপনার মৃত্তিকা ফাউন্ডেশনটা রয়েছে আমাদের, আমি বলছি আমাদের সময় একদম শেষ, আমরা খুব ছোট করে জানতে চাই যে আপনার ফাউন্ডেশনের। মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলায়, বিশেষ করে বাজিতপুরে অনেকগুলো মহতি উদ্যোগ গ্রহণ করেছে। যেমন প্রতিবন্ধী, আপনার মেইন উদ্দেশ্যটা কি আপনাদের? আমার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, প্রতিবন্ধী শিশুর শিক্ষা
এবং প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থান এবং প্রতিবন্ধী মানুষের অধিকার ব্যাপারে সচেতন করা, এই তিনটি আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাই, আজকে এসে আমাদের সময় দিয়েছেন এই বিশেষ দিনে। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা আর দর্শক, আজ এখানেই আমরা শেষ করছি ৭১ সকাল। এটাই ছিল আজকের আমাদের আয়োজন এবং সবশেষে বলতে চাই যে প্রতিবন্ধী শব্দটির মধ্যে কোনো নেতিবাচক কোনো ব্যাপার নেই, এটা কোনো প্রতিবন্ধকতা নয় আমাদের এই বিশেষ বন্ধুদের জন্য। তারা আমাদের এই আর 5 জন মানুষের মতোই বিশেষ একজন মানুষ, আমাদের পরিবারের, আমাদের বিশ্বের। তাই তার সাথে থাকুন, বন্ধুর মতো সব সময় তার হাত ধরে তাকে সামনে এগিয়ে নিয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই থাকুন আমাদের ৭১ টিভির সাথে।